বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে 38%। তোমরা স্টুডেন্ট পাঠাও যে এনওসি মানে কি জানে না, এলসি মানে কি জানে না। কঠোর পরিশ্রমের কাজগুলি শুধুমাত্র বাংলাদেশের শ্রমিকরা করে, যেহেতু তাদের আর অন্য কোনো দক্ষতা নেই। ইংরেজি ইজ নট এ ল্যাঙ্গুয়েজ এনিমোর, ইট হ্যাজ বিকাম এ টুল। আমাদের দেশে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বেশি দরকার নেই। ডেইলি টাইমসে বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আপনারা জানেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, বাংলাদেশে বেকার সমস্যা রয়েছে। একই সঙ্গে প্রতি বছর আরও বেকার যোগ হচ্ছে। মাস্টার্স পাশ করে বা ডিগ্রি পাশ করে তারা চাকরি পাচ্ছে না। একই সঙ্গে বাংলাদেশে যারা বিদেশে কাজ করেন, দক্ষতা না থাকার কারণে তারাও কিন্তু যথাযথ অনারিয়াম পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, ফলে দেশীয় রেমিটেন্স কম আসছে। এর মূল কারণ হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বা কর্মমুখী শিক্ষার অভাব। এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিও উপস্থিত আছেন ডক্টর হাসান সাইমুম ওয়াহাব। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপপরিচালক ও কর্মসংস্থান বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে একটু জানিয়ে রাখি আপনাদের অবগতির জন্য, তিনি মালয়েশিয়ার পুত্রা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের কর্মসংস্থান, সফট স্কিল, কারিগরি দক্ষতা, বিষয়গত জ্ঞান ও বুদ্ধিবৃত্তির ভূমিকা বিষয়ে পিএইচডি করেছেন। আপনাকে আবার স্বাগত। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের এখানে দেখবেন যে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, সব জায়গা থেকে প্রচুর সার্টিফিকেটধারী লোক বের হচ্ছে। কারণ বের হয়ে অনেকে চাকরি পাচ্ছেন না। আবার অন্য যেটি আমি ভূমিকায় বললাম, যে কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়া বিদেশে যাওয়ার কারণে হয়তো যেখানে আমাদের এই উপমহাদেশের যিনি $300 বেতন পাচ্ছেন, আমাদের যে ব্যক্তি যাচ্ছেন তিনি পাচ্ছেন $100, শুধু অভিজ্ঞতা না থাকার কারণে। আসলে আমাদের গলদটা কোথায়, আপনি একটু বলবেন আশা করি। ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে সোজা বাংলায় কী ধরনের শিক্ষা দরকার আমাদের আমন্ত্রণ জানানোর জন্যে। আমাদের আসলে আমি দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত, এবং আপনি যেমনটি বলছিলেন, আমারও আসলে পিএইচডি করার মূল কারণটাই ছিল যে আমিও দেখেছি যে আমাদের যারা স্নাতক, যারা শিক্ষার্থী, তারা চাকরির বাজারে খুব একটা সুবিধা করতে পারছিল না। যেমন আমার এক বন্ধু, যে একটা বেসরকারি ব্যাংকের ডিএমডি ছিল, সে আমাকে হঠাৎ একদিন বলল যে, দোস্ত, কি তোমরা স্টুডেন্ট পাঠাও যে মানে এনওসি মানে কি জানে না, এলসি মানে কি জানে না। আমি খুব অবাক হয়ে গেলাম, কেন, তাই নাকি? পরে আমি কারণ খুঁজতে গিয়ে দেখলাম যে এখানে কিছু কারণ আছে, যেগুলো কারণে এটা হচ্ছে। তখন আমি আসলে আই টুক ইন্টারেস্ট আমার পিএইচডিটা করার জন্যে, যে কোন বিষয়গুলো এই পার্থক্যটা গড়ে তুলছে। কারণ আমি একই সাথে আমি এটাও জানি, আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যে ইউকেতে একটা বিশ্ববিদ্যালয়ের, সে হচ্ছে প্রো ভাইস চ্যান্সেলর। তা আমি তখন চিন্তা করলাম যে কোন বিষয়গুলো এই পার্থক্যটা তৈরি করছে। আপনার বিশ্ববিদ্যালয় মানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি? হ্যাঁ, তখন আমি গবেষণাটা শুরু করেছিলাম। তারপরে আমি আমার পিএইচডিটা করার জন্য আমি পরবর্তীতে মালয়েশিয়া গেলাম, এবং পরে আমি দেখলাম যে কিছু কিছু বিষয় এখানে ভূমিকা রাখছে, যেমন সফট স্কিল, টেকনোলজিক্যাল স্কিল, সাবজেক্টিভ নলেজ, এবং এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনাকে মানে ইমোশনালি আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে, তা না হলে আপনি চাকরি পাবেন না। তো আপনি শুরুতে যে কথাটা বলছিলেন, কেন আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্নাতকরা তাদের যে দক্ষতা অনুযায়ী বা তাদের যে চাওয়া যেটা, সে অনুযায়ী চাকরি পাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা বলতে পারি সার্টিফিকেট অনুযায়ী। হ্যাঁ, স্কিল মিসম্যাচ। মানে আপনার জন্য যে প্রয়োজনীয় দক্ষতা দরকার সেটা আপনার নেই, আপনার যে স্ট্যান্ডার্ডের দক্ষতা দরকার সেটা আপনি নেই। আপনি একটু আগে যেটা বলছিলেন যে বিদেশে, আমি নিজেও দেখেছি বিদেশে, যে আমাদের শ্রমিকরা, তারা অন্যান্য দেশের শ্রমিকরা যে বেতন পাচ্ছে সে অনুযায়ী বেতন পাচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে যাদের পাঠাচ্ছি তারা হচ্ছে অদক্ষ শ্রমিক, তাদের কোনো বিষয়ভিত্তিক বা অনেক, এমনকি তাদের ভাষাগত দক্ষতা বলেন
বা কালচারাল ওরিয়েন্টেশন কোনো কিছুই নেই। আমাদের মালয়েশিয়া কিন্তু প্রচুর শ্রমিক প্রচুর আছে। বাংলাদেশি, এবং আমি দেখেছি এবং আমার খুব আমি কষ্টই পেয়েছি, খুব দুঃখই পেতাম তাদের দেখে, যে আমাদের অধিকাংশ বাংলাদেশি শ্রমিকরা যেটা কাজ করতো, যে কাজগুলি আর অন্য কোনো দেশের লোক করে না। এই কঠোর পরিশ্রমের কাজগুলি শুধুমাত্র বাংলাদেশের শ্রমিকরা করে, যেহেতু তাদের আর অন্য কোনো দক্ষতা নেই। অথচ আপনি যেটা বলছিলেন, আমরা যদি সরকারিভাবে আমরা যদি তাদের মানে প্রয়োজনীয় দক্ষতা দিয়ে, যদি স্কিলগুলো দিয়ে আমরা যদি পাঠাতাম, তারা কিন্তু যে আপনি যেটা বলছিলেন অন্যান্য দেশের শ্রমিকদের মতো, এমনকি ভারতীয় বা নেপালি, আমাদের নেপালি আমি দেখেছি, শ্রীলঙ্কা, জি জি, হ্যাঁ, তাহলে তারা কিন্তু ভালো উপার্জন করতে পারতো, তা আমাদের দেশের জন্য বৈষম্য মুদ্রা আমরা অর্জন করতে পারতো, এবং আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারতো। সেই স্কিল মিসম্যাচগুলো নেই। এবং আমি আরও দুঃখ পেয়েছি যে আমাদের দেশে সরকারিভাবে এই আপনি যেটা বলছিলেন সার্টিফিকেট দেওয়ার যে ব্যাপারটা, এটাও একটা খুবই দুর্ভাগ্য আমাদের, যে আমাদের এই বিভিন্ন জায়গা থেকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে একটা ব্যবসা। আসলে এই সার্টিফিকেট ব্যবসার কারণে তারা আসলে সত্যিকারের যে দক্ষতাটা দরকার একটা কাজ করার জন্য, যেমন আপনি একটা গাড়ি চালানোর জন্য আপনাকে জানতে হবে গাড়িটা কিভাবে চালাতে হয়, আপনি সার্টিফিকেট দিয়ে গাড়িটা চালাতে পারবেন না। ড্রাইভিং জি, শিখতে হবে। আমাদের দেশে এটাই করছে, যে সেটা হচ্ছে আমাদের একজন অশিক্ষিত একজন, সে হয়তোবা দেশে কৃষিকাজ করতো বা অন্য কোনো কাজ করতো, উনি বিদেশে যাচ্ছেন একটা সার্টিফিকেট নিয়ে, তিনি গাড়ি চালাতে পারেন, আসলে তিনি গাড়ি চালাতে পারেন না। উনি কি করে ওখানে ভালো করবেন বা এই পেশায় উনি মানে উন্নতি করবেন? ফলে আপনি শুরুতে যেটা বলছিলেন, আমি বলবো যে আমাদের দেশের যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়ার মূল কারণটাই হচ্ছে যে স্কিল মিসম্যাচ। আমাদের দক্ষতার প্রয়োজনীয় দক্ষতার অভাব আছে সব ক্ষেত্রেই। এটা শিক্ষিতদের ক্ষেত্রে যেমন আমাদের মানে আপনি যদি বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে, সমস্ত ক্ষেত্রে সকল পর্যায়ে আমাদের এই দক্ষতার ঘাটতি আছে। এবং অবশ্যই এটা আমি পাশাপাশি আমি যেটা বলবো যে গুণগত মানেরও আমাদের ঘাটতি আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ইভেন আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবচেয়ে বুমিং ইন্ডাস্ট্রি, জি, এবং আমরা যে বৈদেশিক মুদ্রা আয় করি তার মধ্যে গার্মেন্টস এবং জনশক্তি দুটি ক্ষেত্রে, জনশক্তির লৌফলগুলো বললাম, আর গার্মেন্টসও দেখবেন প্রচুর বিদেশি কর্মকর্তা বা কর্মচারী আছে। কিন্তু আমাদের দেশে, এই দেশেই তো প্রচুর কর্মক্ষম লোক আছে, তারা এই জায়গাগুলো পূরণ করতে পারছে না কেন? কি মনে হয় আপনার কাছে? প্রথম যেই আমি ঘাটতিটা বলবো, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে একদম প্রথমত সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশনের অভাব, আমাদের আমাদের ভাষা। যোগাযোগের ভাষাগত দক্ষতা, এবং অবশ্যই এটা ইংরেজি। ইংরেজি ইজ নট এ ল্যাঙ্গুয়েজ এনিমোর, ইট হ্যাজ বিকাম এ টুল। আপনি যদি বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের জন্য সব সব ক্ষেত্রেই এটা সমভাবে প্রযোজ্য, থার্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড বলে কিছু নেই। মানে ইংরেজি এখন হচ্ছে যোগাযোগের একটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে টুল। আপনি যেমন লেখার জন্য আপনার কলম ছাড়া লিখতে পারবেন না, আপনি হয়তোবা অন্য যে কোনো ডিজাইনের লিখতে পারেন, কিন্তু ইন এনি ওয়ে ইট হ্যাজ টু বি এ পেন লাইক থিং, যেটা দিয়ে আপনি কোনো কিছু আঁকতে পারবেন। তেমনিভাবে আপনি যদি কোনো কিছু প্রকাশ করতে যদি চান, ভাবের বিনিময় করতে চান, আদান প্রদান করতে চান, কোনো কিছু যদি কাউকে বোঝাতে চান, আপনি যদি ভাষাগত দক্ষতা যদি না থাকে, এবং এক্ষেত্রে ইংরেজি যেহেতু একটি এখন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাধ্যম হয়ে গিয়েছে, বা মানে ভাবের আদান প্রদানের জন্যে বা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে, আপনাকে ইংরেজিটা জানতেই হবে। এটা ছাড়া আপনি কোনো কিছু মানে ভালো করে কিছু করতে পারবেন না। তো আমাদের দেশে এটার ঘাটতি রয়েছে, আমি এটা সব ক্ষেত্রেই দেখেছি, এবং এ কারণে মূলত এর পাশাপাশি অন্য টেকনোলজিক্যাল বিষয়গুলো আছে, ওখানেও আমাদের ঘাটতি আছে। এবং আমি যেহেতু গবেষণা করেছি, সেখানে আমি আরেকটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব। মানে মানে বুদ্ধিভিত্তিক যে আপনি এটা আপনাকে সহজ করে বোঝার জন্য বলি, যে আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর ওন ইমোশন। আপনি 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 যদি আপনার নিজের আবেগ যদি নিয়ন্ত্রণ করতে যদি না পারেন, অন্যর আবেগ যদি না বুঝতে পারেন, তাহলে আপনি চাকরি ক্ষেত্রে ভালো করতে পারবেন না। এবং এ কারণে সফট স্কিলগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা বিষয়গত জ্ঞান বা টেকনোলজিক্যাল স্কিলগুলো আমরা
ডেভেলপ করার জন্য আমরা খুব বেশি মনোযোগ দিই, কিন্তু খুব দুঃখজনকভাবে যে সফট স্কিলগুলো অথচ যেগুলো একটি চাকরি ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি, মানে কারো চাকরি উন্নতির জন্য এবং প্রমোশন জন্য। আপনি নিজেই আপনার যদি আপনার কাছে যদি আপনি একজন হচ্ছেন সম্পাদক, আপনার কাছে কোনো রিপোর্টার যদি আসে, তার হয়তো বা বিষয়গত বা টেকনোলজিক্যাল দক্ষতা অনেক আছে, কিন্তু তার যদি অন্যান্য বোঝানোর ক্ষমতা না সফট থাকে, স্কিল যদি না থাকে, ধরুন যে তার যদি লিডারশিপ কোয়ালিটি যদি না থাকে, তার যদি মানুষের ইমোশন বুঝতে যদি না পারে, তার যদি কমন সেন্স বলতে যে এগুলো যদি না থাকে, আপনি কি তাকে প্রমোশন দিবেন? আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয় বাদ দিলেও জি, এই ধরনের আপনি যে বললেন ইমোশনাল স্কিল, এটি কি এখানে ইন্টেলিজেন্স আসলে পড়ানো হয়? এরকম কোনো ব্যবস্থা আছে? এগুলো আমাদের দেশে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এখন যে আমাদের সময় শিক্ষার উদ্দেশ্য কি ছিল? আমাদের সময় শিক্ষার উদ্দেশ্য ছিল, আমাদের বাপ দাদাতে সময় মনে আরও ছিল, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে চাকরি পাওয়া, যে কোনোভাবে চাকরি পাওয়া। সেক্ষেত্রে কোন বিষয় আপনি পড়ছেন সেগুলো ইম্পর্টেন্ট ছিল না। আপনি ওই টেকনোলজিক্যাল, তখন তো এত ছিল না, কম্পিউটার বা অন্য কিছু ছিল না, ওই দক্ষতাটা তখন প্রয়োজন ছিল না। কিন্তু এখন প্রয়োজন হয়েছে। মানে এখন যেমন আমরা ছোটবেলায় রচনা পড়তাম, এম ইন লাইফ মুখস্থ করে বলতাম, সবাই জি, জি। আমরা ডাক্তার হতে চাই। জি, জি, হ্যাঁ, ডাক্তার অথবা এবং ইঞ্জিনিয়ার। জি জি বা আমরা এটাও লিখতাম যে এ লাইফ ইজ এ উইদাউট এ এম ইজ এ লাইক এ শিপ উইদাউট এ সেইলার, তাই না? এগুলো তো আমরা লিখেছি। হ্যাঁ, আমরা বলেছি। এগুলো মানে কোনো কিছু মিন না করি আমরা হয়তো বা মুখস্থ করে লিখেছি পরীক্ষা পাস করার জন্য। এখনকার যুগে সবচেয়ে জরুরি হচ্ছে এটা। আপনি যদি আপনার জীবনের লক্ষ্য যদি ঠিক যদি না করেন, আপনি কোথাও যেতে পারবেন না। এটা লিখে রাখতে পারেন আপনি। এই কারণেই আমি বলব যে আমাদের দেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কেরিয়ার এডুকেশন। আপনাকে প্রথমেই জানতে হবে আপনি হোয়াট ডু ওয়ান্ট টু ডু উইথ ইওর লাইফ। আপনি আপনার জীবনে কি করতে চান? এই জীবনটাকে যে যদি আপনি ক্যারিয়ার এডুকেশনের কথা বললেন, জি, জি, জি। তো বিশ্ববিদ্যালয়গুলোতে যে সাবজেক্ট আছে, এটি কি কতটা কর্মমুখী শিক্ষা আপনার আমি মনে হয়? বা কি অন্যান্য থাকা উচিত? আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে খুব বেশি বলতে পারবো না। তবে আমি আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে পারি। আমি যে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি, এটা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এবং আমি যে বিভাগে আছি সেটা হচ্ছে গ্র্যাজুয়েট স্টাডিজ, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেশনস। এবং আমাদের এখানে কেরিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট একটা বড় আছে। আমাদের শিক্ষা জীবনের শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের আমরা কেরিয়ার, তার পেশাগত জীবনে সে কী করবে সেই বিষয়ে আমরা একটা দিক নির্দেশনা দিই। এবং এটা আমার মনে হয় যে শিক্ষা জীবনের শুরু থেকেই এটা মানে সমানভাবে চালু রাখা দরকার, যাতে করে সে বুঝতে পারে যে সে তার মানে পেশাগত জীবনে কি করতে পারবে। এবং আমরা এটাও দেখেছি যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হয়তোবা শিক্ষা জীবনের শেষের দিকে সে যখন তার চাকরি বৃত্তান্ত যখন লিখতে যায়, শিখতে যায়, তখন সে যখন ভাবে যে বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে বা ৪র্থ বর্ষে গিয়ে সে চাকরির জন্য তো মানে চেষ্টা করবে, তখন গিয়ে দেখা গেল যে সে হয়তোবা সে যে বিষয়টা, যেমন একজন মার্কেটিংয়ে সে পড়ছে হচ্ছে মার্কেটিং, অথচ সে দেখা গেল ব্যক্তি জীবনে সে খুব অন্তর্মুখী, সে খুব শাই ফিল করে। অথচ তাকে বাবা মা হয়তো বলেছে যে তুমি বিবিএ পড়ো এবং মার্কেটিং পড়ো, তাহলে তুমি চাকরি পাবে। কিন্তু সে হচ্ছে একজন অন্তর্মুখী মানুষ, সে কিন্তু এটাতে পেশাগতভাবে সে খুব ভালো করতে পারবে না। করা খুব টাফ। সে তার বিশ্ববিদ্যালয় জীবনের শেষে যখন গিয়ে এটা যদি জানতে পারে, বা সে যখন ইন্টারভিউতে নিজেকে যখন সে প্রকাশ করতে যখন না পারবে, প্রমাণ করতে না পারবে, তখন কিন্তু সে ভালো চাকরি আপনাকে পাবে এগুলো না। স্ক্রিনিং করেন? এই যে আপনি বললেন। এটা আমরা করি, তবে আরও ভালোভাবে করা দরকার, যেটাকে অ্যাপটিটিউড টেস্টের মতো বলা যায় আর কি। এগুলো করতে পারলে এবং এখন আমি মনে হয় যে এটা ইট হ্যাজ টু বি পার্ট অফ আওয়ার ইউনিভার্সিটি কারিকুলাম। আমাদের শিক্ষাক্রমের মধ্যেই এটাকে অন্তর্ভুক্ত করা দরকার, যে মানে কেরিয়ার এডুকেশন, মানে আপনি আপনার পেশা জীবনে কিভাবে কি করতে চান। আচ্ছা, এখানে কি আপনার সাজেশন দিবেন যে বাংলাদেশের ছাত্রদের যেমন প্রবণতা জি, মাস্টার্স পাস করতে হবে,
যে সাবজেক্টে হোক, ইভেন গার্ডিয়ানও কিন্তু একই প্রবণতা যে আমার ছেলেটি মাস্টার বা আমার মেয়েটি মাস্টার্স ডিগ্রিদেরই হোক। কিন্তু এই যে কারিগরি শিক্ষা বা কর্মমুখী শিক্ষা, সব ক্ষেত্রে কি মাস্টার্সের প্রয়োজন আছে? আপনার কি মনে হয়? আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এগুলো নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু খুব প্রবলভাবে আছে। জি, আপনি ধন্যবাদ। আপনি একটা চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। এটা আসলে একটা আমাদের সাংস্কৃতিক একটা কি বলা যায়, আমাদের কালচারাল ব্যাকওয়ার্ডনেসের কথা, এবং এটার উপনিবেশিক শাসনের প্রভাব আছে আমাদের মধ্যে। কারণ আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, আমাদের মানে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র উপায় ছিল হচ্ছে শিক্ষা। হুম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে, সেটা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে, এবং আমাদের প্রবাদ বাক্য এটা ছিল। মানে আমাদের দেশে শিক্ষা, মানে পড়ালেখা করা ছাড়া জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অন্য কিছু করার কোনো সুযোগ ছিল না। ব্যবসা করা বা অন্য এরকম একটা কিছু করার ধারণা দেয়া হতো। এরকম ধারণা দেওয়া হতো, এবং এটা আসলে ছিল এক সময়। অন্য দিকে আপনি যদি পৃথিবীর উন্নত বিশ্বে যদি দেখেন, সেসব দিকে কিন্তু কে কি করছে সেটা দিয়ে তার সামাজিক রাইট। মানে মর্যাদা নির্ভর করে না। জি। যেটা আমাদের দেশে করে, যে কেরানি কেমন হবে, আপনি কাউকে সালাম দিবে কিনা, হুম। এটা নির্ভর করে। আমার যেটা মনে হয়, এই সাংস্কৃতিক যে প্রতিবন্ধকতা, এটা আমাদের দেশে, যে আপনি যেরকম বলছেন যে মাস্টার সবাই মাস্টার্স করছে, বিশ্ববিদ্যালয় পড়তে হবে কেন? খুব ইন্টারেস্টিংলি বলি, আমার বাবার জীবনে একটা ঘটনার কথা বলতে পারি, যে মানে তখন ওনাদের বিশ্ববিদ্যালয় জীবনে আর কি শুরুতেই প্রশ্ন করা হয়েছিল যে তুমি জীবনে কি হতে চাও? তো সবাই বলতো যে আমি এটা হতে চাই, হতে চাই। তখন শিক্ষক বলেছিলেন না যে তোমরা জীবনে মানে ভালো মানুষ হও। আর মেয়েদেরকে জিজ্ঞেস করো তোমরা কেন পড়ালেখা করছো, তো অধিকাংশই ভালো বিয়ে করা ভালো যায়। বিয়ে করার জন্য। আপনি ঠিকই বলেছেন। এবং পুরুষদের জন্য ছিল একটা চাকরি পাওয়ার জন্য। জি, জি, জি। হ্যাঁ, আর এটাই। হ্যাঁ, তো এটুকুই। শিক্ষার যে উদ্দেশ্য ছিল এটাই। এখন সময় পাল্টে গিয়েছে। আমি ওই সিডি বলে আর কি, অর্গানাইজেশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, একটা মানে কিছু দেশের একটা একটা অর্গানাইজেশন আছে 38টা দেশের মতো, যেখানে বডি। হ্যাঁ, যেখানে পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এরা এবং ইউরোপিয়ান দেশগুলো আছে। সেসব দেশের, উন্নত দেশের আপনি যদি দেখেন, সেসব দেশে প্রায় 44% জি। শিক্ষার্থী তারা ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন পড়ে, আপনি যেটা বলছিলেন, ভিইটি যেটাকে বলে। এবং তারা মনে করে না যে তাদের হায়ার এডুকেশন দরকার আছে। তাদের দেশে খুব সুস্পষ্টভাবে বলা হয় যে উচ্চশিক্ষা কারা আসবে? যারা গবেষণা করবে, যারা শিক্ষকতা করবে। আপনার তো আসলে কি বলা যায়, আমাদের দেশে যে মিড লেভেল এক্সিকিউটিভ কাজ করার জন্য আপনার মাস্টার্স পাসের দরকার নেই। না। আমি ছোট্ট একটা গল্প বলি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন এরশাদ ভ্যাকেশন খুব একটা নামকরা ভ্যাকেশন ছিল। ওই সময় আমি বুয়েটে একটা আমার বড় ভাইয়ের রুমে ছিলাম আর কি। ওনারা সারা রাত জেগে ওই একটা ড্রয়িং করছিলেন আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেন। 2-3 ধরে ওনারা ওটাই করছেন। তারপর আমি বললাম যে আপনারা কি করছেন? তখন বললেন যে দেখো, আমরা একটা ব্রিজের ডিজাইন করছি, এবং আমরা জানি যে এই ব্রিজটা বাংলাদেশে কখনোই হবে না। এবং উনি তখন সেদিন আমাকে বলেছিলেন যে আমাদের দেশে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বেশি দরকার নেই, কিন্তু কেন এগুলো? ওই যে বিয়ে করার জন্য, কেন সোশ্যাল স্ট্যাটাসের জন্য, কারণ এগুলি ছাড়া আমাদের দেশে সোশ্যাল স্ট্যাটাস হয় না। কিন্তু আমি যে কথা বলছিলাম, যে ওই দেশগুলোতে, সেসব দেশে যেহেতু মানে এই পেশা একজন মানুষের সামাজিক মর্যাদার পরিচয় বহন করে না। আপনি কি করেন? খুব সহজেই সে বলে যে আই ওয়ান্ট টু বি এ প্লাম্বার। এবং সে যেহেতু প্লাম্বার হতে চায়, একটা চীনা একটা প্রবাদ আছে যে ডু হোয়াট ডু ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ, দেন ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক ইন ইউর লাইফ। আপনি যেই কাজটা করতে পছন্দ করেন, এটা যদি আপনি করতে পারেন, আপনার সর্বোচ্চ উৎকর্ষতার সর্বোচ্চ স্থানে আপনি পৌঁছাতে পারবেন। এই কারণেই ওই দেশে যেহেতু এই সুযোগটা আছে, তারা বলছে যে আই ওয়ান্ট টু বি এ প্লাম্বার। সে প্লাম্বিং করছে, কি পাস করে, ডিপ্লোমা করে। ফার্স্ট ওয়ার্ল্ডে প্লাম্বাররা কিন্তু অনেক টাকা পান। জি, আপনি ঠিকই বলেছেন। আই নো। সে তার কম বয়সেই সে
কি করে দেখেন, তারা কম বয়সে সে পাম্পিং করে সে টাকা উপার্জন করে এবং সে হলিডেজে ছুটিতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। সে ওদের জীবনটাকে উপভোগ করছে, জানছে, এবং সে পরে যদি চায় সে আরো পড়ালেখা করছে, উন্নত পড়ালেখা করছে। আমাদের দেশে এই সুযোগ দৃষ্টিভঙ্গি নেই। এগুলো অবশ্য পরিবর্তন হচ্ছে, কারণ এখন তো সবাই জানে যে আপনার আসলে আপনি যদি দেখেন পৃথিবীর সর্বোচ্চ ধনীকে, হ্যাঁ, তাদের পড়ালেখা কি, তাদের পড়ালেখা কি। তো এখন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে যে আপনার জীবনের গ্লোবাল প্রতিষ্ঠা, ভিলেজের জি কারণে জি সবাই সবার খবর জি, পাচ্ছে। তো আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আপনার প্রথাগত যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আপনাকে পিএইচডি করতে হবে এরকম আসলে দরকার নেই। সেই ভুলটা ভেঙে যাচ্ছে, এবং আমি আমি আশা করছি যে আমাদের দেশেও এটা খুব শিগগির ইয়ে হবে। এখন কিন্তু হচ্ছে, এখন অনেকেই যারা স্টার্ট আপ বিজনেস চেঞ্জ করছে তারা কিন্তু খুব বেশি যে পড়ালেখা করছে এমন না। তো এগুলো আস্তে আস্তে উদাহরণগুলোই আস্তে আস্তে আমাদের দেশে সাধারণ নিয়মে পরিণত হবে। এবং আপনি যেটা বলছিলেন যে মানে কর্মমুখী শিক্ষা আর কি, হ্যাঁ, কর্মমুখী শিক্ষা তো আসলে একটা শিক্ষা পদ্ধতি যেটা একটা হাতে কলমে একটা বাস্তব জ্ঞান দেয়, যেই জ্ঞানটাই কিন্তু তাকে একটা বিশেষ বিষয়ে অভিজ্ঞ করে তোলে, তাকে তার কর্মসংস্থানের সুযোগ করে দেয়, এবং এটাই কিন্তু তাকে এই কর্মসংস্থান প্রশ্নে আমি একটু জি প্রশ্ন জি করি আপনাকে, যে বিএনপি এখন যে দলটি ক্ষমতাসীন, হুম, তারা কিন্তু বলেছে 1 কোটি মানুষের জি। কর্মসংস্থান করবে। এটি কি আদৌ করা সম্ভব? সম্ভব হলে কিভাবে সম্ভব? আমি আসলে রাজনৈতিকভাবে আমি এটা ইয়ে করতে পারবো না, আমি যেহেতু একাডেমিক্যালি আমি বলতে পারি। হ্যাঁ, এবার আমি বিএনপির যে তাদের নির্বাচনী যে কি বলে ইশতেহার। ম্যানিফেস্টো ছিল, জি। ইশতেহার, এটা খুব চমৎকার একটা মানে সামঞ্জস্যপূর্ণ, এবং আমি এখানে দেখেছি যে তারা কর্মসংস্থানের বিষয়টিকে খুব সুনির্দিষ্টভাবে, বিস্তারিতভাবে এবং পুঙ্খানুপুঙ্খ রূপে তারা কোন কোন ক্ষেত্রে কিভাবে তারা এগুলো তাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে সেগুলো বলেছে। তো আমার কাছে মনে হয় যে বিএনপির এটা পজিটিভ একটা দিক। তারা এই বিষয়গুলো খুব সুনির্দিষ্টভাবে তারা এগুলো ভেবেছে, এবং সেই অনুযায়ী তারা পরিকল্পনাগুলি করছে, এবং আমি আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে লক্ষ্যগুলো তারা ওইদিকে এগোচ্ছে, মানে সোফার। আমি কিন্তু 1 কোটি মানুষ তো অনেক মানুষ। এই কি কর্মসংস্থান করা তো সোজা? হ্যাঁ, এটা ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ, এটা ব্যাখ্যা দিয়েছেন, এটা মনে হয় ফেস টু ফেস ওনারা আর কি যাবে। আমাদের দেশে আসলে আপনি যদি দেখেন আমাদের আসলে এখানে পরিসংখ্যানগত আমাদের অনেক পার্থক্য আছে, কিন্তু পরিসংখ্যান নিয়ে খুব ইন্টারেস্টিং আর একটা জোকস বলি, সেটা হচ্ছে যে দেয়ার আর 3 টাইপস অফ লাই। একটা হচ্ছে যে সিম্পল লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আচ্ছা। তো আপনি It's কোনটাকে also a lie. জি ইয়েস, আপনি কোনটাকে দেখাতে চান, হ্যাঁ। তো আমাদের দেশে এই পর্যন্ত যে পরিসংখ্যানগুলো সেগুলো কতখানি আসলে তথ্য নির্ভর এটাও আমি নিশ্চিত না। যেমন আমার একটা স্টাডিতে আমি দেখেছি বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে 38%, 38%। কিভাবে এটা? এটা এটা গবেষণা, মানে তারা, এবং শিক্ষিত বেকার, হুম। শিক্ষিত এখানে কিন্তু আছে যে আপনি যেটা বললেন যে বিষয়ে আপনি পড়ালেখা করছেন, আপনি যদি সেই যোগ্যতা অনুযায়ী চাকরি যদি না পান, এটাও কিন্তু আপনার এক ধরনের বেকারত্ব। এবং এদের অনেকেই তারা শিক্ষা জীবন শেষ করার পরে প্রথম 6 মাস বা 1 বছর তারা বেকার থাকছে, হ্যাঁ। তো এগুলো নিয়েও আমাদের মানে গবেষণা এবং আমাদের এগুলো হওয়া দরকার। এবং সেই অনুযায়ী আমার মনে হয় যে বিএনপি আপনি যেটা বলছেন 1 কোটি, এটা আপাতত আমার কাছেও মনে হয় যে একটু মানে দূরদর্শী, কিন্তু ওনারা যদি ফেস টু ফেস যদি যান, ভেঙে ভেঙে যদি করেন, তাহলে হয়তো বা আমার মনে হয় যে, কারণ আমাদের তো ওনারাই ব্যাখ্যাটা ওনারাই দিতে পারবেন যে 1 কোটি তারা মানে কিভাবে এটাকে গণনা করেছেন। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চাই বাংলাদেশে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটুক, সরকার যথাযথ উদ্যোগ নিক। আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আলোচনা আজকে শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ।